আমি ওই নেতার ছেলে কিংবা আমি ওই নেতার মেয়ে কিংবা আমি ওই নেতার নাতি, দ্যাট ইজ নট ইনাফ এনিমোর। আর মানুষের এটা মেনেও নেওয়া উচিত না। মানুষের যেটা কোয়েশ্চেন করা উচিত যে আপনি কি, আপনার যোগ্যতা কি, আপনি মানুষের জন্য কি করতেছেন, এই প্রশ্নগুলি সবাইকে করতে হবে। এই দিক দিয়ে আমাদের যে নতুন পার্টি এনসিপি, ওদের এই জিনিসটা আমার ভালো লাগে, তারা যে পরিবারতন্ত্রটার বিকল্প কিছু খুঁজতেছে, সেটা ভালো। আমারও মূল বিশ্বাস সততা, জবাবদিহিতা, স্বচ্ছতাতে। যেই এই আদর্শগুলি ধারণ করবে, যেই মানুষ, যেই সংস্থা, যেই রাজনৈতিক দল, আমি তাদের সাথে আছি। আমি এতটুকুই বলতে পারি, এর বেশি আজকে আর আমি কিছু বলতে পারতেছি না। আর রাজনীতির থেকে যেটা বড় জিনিস, আমি বারবার যেটা বলি, মানুষের সাথে সম্পৃক্ততা, মানুষকে ভালোবাসা, যেটা আমার দাদার আদর্শ, আমার বাবার আদর্শ ছিল, ওদের আইডিওলজি ছিল, ওদের কোর বিলিফ ছিল, সেইটা আমি আমি করতে চাই। আর আমি সেই জন্যই আমি আমার ফাউন্ডেশনটা ইনশাল্লাহ অনেক উপরে নিতে চাই। আপনার বাবা যে এলাকার এমপি ছিলেন, এখন সেই এলাকার মানুষ যদি আপনাকে সংসদে দেখতে চায়, আপনি তাহলে সেটা তো ফেলতে পারবেন না, এবং সেটা আসলে কোন দল থেকে হতে পারে? সত্যি কথা বলতে আমি ওইভাবে চিন্তা করি নাই। আমি আহ, কারণ রাজনীতি যেই ধরনের একটা পাওয়ার প্লে কিংবা কিছুটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, সেইটার সাথে আমি আমি পার্সোনালি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করি না। যেরকম দেখেন, আমি যখন এখন বরিশালে যাই, আগে এক ধরনের পোস্টার ছিল, এখন এক ধরনের বড় বড় পোস্টার, খালি পোস্টারই দেখি, কিন্তু নিচের কাজগুলি, আমি বলবো না সবাই খারাপ সবাই ভালো, একটা মডারেশন সব জিনিসে থাকা উচিত, কিন্তু সেইভাবে কাজগুলি হয় নাই আসলে। তো ওই জায়গাটার থেকে কিছুটা দুঃখ আছে। আর আমি একা তো বদলাতে পারবো না, ওই জন্য আমি বলতেছি যেই দল, যেই ধরনের মানুষরা ওই সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আসবে, পড়বে, মানুষের সাথে সম্পৃক্ততা করতে চাবে, মানুষকে ভালোবাসবে, আমি আমার ফাউন্ডেশনে, আমার সংস্থায় যে ধরনের কাজ করি, আমি ওইটার একটা প্রতিফলন যদি দেখতে পারি, আমি তাদের সাথে অবশ্যই থাকবো। শেরেবাংলার মন্ত্রিসভায় বঙ্গবন্ধু মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার মন্ত্রিসভায় আপনার বাবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কিন্তু আওয়ামী লীগ থেকে শেরেবাংলা পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেল কিভাবে? ঘটা আসলে একদিনের না, ঘটাটা অনেক দিনেরই। আমার বাবা আসলে মূলত, আমি বলবো আমার মতনই ছিলেন। উনি মানুষকে ভালোবাসতে চাইতেন, মানুষের পাশে যেতে চাইতেন, কিন্তু যেহেতু উনি শেরে বাংলার একমাত্র ছেলে ছিলেন, ইনএভিটেবলি ওনার রাজনীতিতে আসতে হয়েছে। উনি কিন্তু আসলে রাজনীতির জন্য, উনি যে ধরনের সৎ মানুষ ছিলেন, যেই ধরনের নম্র, সৎ, ভদ্র, বিনয়ী মানুষ ছিলেন, অনেক ক্ষেত্রে রাজনীতি ওনার জন্য ছিল না। এই রাজনীতিটা যদি কুলসিত হয়, সেটা তো আরও না। ভালো রাজনীতির সাথে সবাই সম্পৃক্ত হতে চায়। কিন্তু গত 20 বছর ধরে যেটা ঘটছে, আম, মানে আমি দোসররা আমার পরিবারের নাম নিয়ে, পরিচয় দিয়ে আমার পরিবারকে যথেষ্ট বিতর্কিত করা হয়েছে। আর সেটা মানে সত্যি, এই বিতর্কের কারণটা কি? এই বিতর্কর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে রাজনীতি, আওয়ামী লীগেরই কিছু উপরের নেতারা আছেন, আমার দাদার কিছু দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছেন, যারা আমার বাবা একা লাইমলাইটটা পাবে শের বাংলার ছেলে হিসাবে, সেটা কোনো মেনে নিতে পারেন নাই। কারণ শের বাংলার একমাত্র ছেলে হওয়া, শের বাংলার পরে কিন্তু সেটা বিরাট ব্যাপার, বিরাট দায়িত্বর জায়গা। আর আমার বাবা সারা জীবন একটা জিনিস চেষ্টা করছেন, যে আমি যদি আমার বাবার মতো নাও হইতে পারি, যেটা করা কখনোই সম্ভব ছিল না, শের বাংলা একটাই হয় সেঞ্চুরিতে, যাতে আমি তার নামটা বদনাম না করি, যাতে তার নামটা কুলুষিত না হয় কোনোভাবে। সেটার জন্য সে অনেক সময় অনেক লাঞ্ছনা, বঞ্চনা, অপমান সহ্য করে আহ, উনি চুপ থাকতেন। কিন্তু এই 20 বছর আওয়ামী দোসর যারা নেতা বলে পরিচয় দেয়, আওয়ামী লীগের, টিভিতে এসে কত রকম কথা বলে, কত রকম পরিচয় দিয়ে আমাদের পরিবারকে যথেষ্ট কুলুষিত করে গেছে। তো আজকে এত বছর পরে মানুষের সামনে আসার কারণ আমার ওইটাই, যে মানুষ যাতে জানুক যে শেরে বাংলার পরিবারটা, আমরা যে আসি, আমরা যে আমার বাবার স্মৃতি এখনো ধারণ করি, আমার দাদার আদর্শ এখনো মেনে চলি, সেটা মানুষের এই পর্যায়ে আমি আমি বোধ করলাম যে জানা প্রচণ্ড দরকার। আচ্ছা, এ বিষয়ে কি আপনারা আওয়ামী লীগের সভাপতি যিনি ছিলেন বা এখন আছেন, ওনার সাথে কি কখনো কথা বলেছেন যে শেরেবাংলার পরিবার এইভাবে নিপীড়িত হচ্ছে? বা আপনার বাবা যখন জীবিত ছিলেন, আপনার বাবাকেও তো নানানভাবে হেয় করা লাঞ্ছিত, হয়েছে, অপমানিত লাঞ্ছিত করে, করা হ্যাঁ। হয়েছে, এবং পরবর্তীতে উনি মারা যাওয়ার পরেও তো আওয়ামী সরকার গত 20 বছর ক্ষমতায় ছিল। তো ওনার সাথে কি আপনারা এই বিষয়ে কখনো কথা বলেছেন? আমি আম, আহ, চেষ্টা করছিলাম একবার, কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওনারা কি করতে চাচ্ছে। আর সেটা বুঝার পরে আমরা পিছিয়ে সরে গেছি। আমরা 20 বছর কোনো কিছু বলিও নাই, কারো কোনো কাজেও আসি নাই, কোনো
আর কাজে আসেনি, ভালো হয়েছে, কারণ ওই সরকারের সাথে সম্পৃক্ত থাকা মানে তো একটা, আমি তো বলবো সরকারের বাইরে থেকেও তো আপনারা আপনাদের মতো এই জনসেবামূলক কাজ করতে পারতেন, নাকি সেটাতেও বাধা ছিল? সেটা তো বাধা ছিল। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন এই ফাউন্ডেশন 24-এ শুরু করি, তখন আমি একটা ছোট্ট একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম, যে কিছু বিশিষ্ট লোকজনদের দাওয়াত দিয়ে তাদের জানানো বরিশালের মাঠে। সেখানে কি করা হলো, ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে যাদেরকে আমি দাওয়াত দিলাম প্রশাসনের লোকজন, তারা সবাই আওয়ামী লীগেরই ছিলেন। সামনে পুরা লম্বা টেবিল সাজানো, তারা এসে বসবেন, আমাদের মনোনীত অতিথিরা বসে আছেন, প্রশাসন থেকে কেউ আসলো না। এটা কত সালের ঘটনা? এটা গত বছরেরই ঘটনা। তো সেটা কত বড় একটা অপমান। আমি তো আগে জানতামই আমার বাবার সাথে কি করা হয়, 20 বছর ধরে কি করা হচ্ছে। তারপরে আমি আরো বুঝে গেলাম যে আমার কাজে পদে 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 বাধা আসবে এই প্রশাসন থেকে। আর আমি কিন্তু বলতেছি না যে আওয়ামী লীগে কোনো ভালো মানুষ নেই। প্রত্যেকটা খারাপ মানুষের ভিতরে একটু ভালো মানুষ থাকে, প্রত্যেকটা ভালো মানুষের ভিতরে কিন্তু একটু খারাপ মানুষও থাকে। তো আওয়ামী লীগের মধ্যেও যথেষ্ট ভালো মানুষ হয়তো তারা আছেন হয়তো, কিন্তু তাদের প্রতিবাদ করা উচিত ছিল। এই অন্যায়গুলির আরো আরো যে বিরাট বিরাট অন্যায়গুলি হয়েছে, ওদের আরো মৌখিকভাবে আরো সামনে এসে আরো কনসপিকিউয়াসলি প্রতিবাদ করা উচিত ছিল, সেটা হয় নাই। আমি অনেক ছোট মানুষ এখানে, আমাদের যে এল্ডারলি নাম করা দেশের নেতাদেরই বয়স্ক মানুষদের এলিভেটর নাকি বন্ধ করে দেওয়া হতো যেদিন শুনানি হবে আদালতে। তো সেই ক্ষেত্রে সেই তুলনায় তো আমি কিছুই না। আপনারা কি তখন প্রতিবাদ করতে পারতেন না? না, তখন প্রতিবাদ করতে পারতাম না, কারণ প্রতিবাদ শোনার মতো মানসিকতা তাদের ছিল না। কারণ আমি তো তাদের দলের সাথে সম্পৃক্ত না, আমি তো তাদের দলের হয়ে তাদের মুখপাত্র না। আমার কথা তারা শুনবেন কেন? শের বাংলার নাতি তো আমি, তো আমার তো শের বাংলার তো নামই মুছে গেছে বই পুস্তক থেকে। সো আমি কে? এখন আমি কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন? আমি এখন মানে প্রথম মেসেজটা আমার বন্ধু বান্ধব অগস্ট 5 তারিখে পরে যেটা আমরা দিই, সেটা হচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশ থেকে কথা বলতেছি। অবশ্যই স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতা আছে দেখে আমি আজকে আপনার সামনে বসে আছি, যে আমি কথাগুলি বলতে পারতেছি। যে সেটার জন্য আমার মাইর খেতে হবে না, আমার জেলে যেতে হবে না, আমার পিছনে ডিজিআই এনএসআই লেগে যাবে না। তো ওইটুকু স্বাধীনতা তো অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা ওই ওই জায়গাটা তো অবশ্যই উনি তৈরি করতে পারছেন। আর সেটার জন্য সেইটা এবং আরো অনেক কাজের জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আগামীর বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আগামীর বাংলাদেশ আমি আম, অনেক বড় বড় স্বপ্ন দেখি। আমি হচ্ছে অনেক বড় বড় স্বপ্ন দেখার মানুষ। আমি অনেক আমার অনুভূতিগুলিও অনেক ডিপ, আমি অনেক ইমোশনাল মানুষ। আমি এমন একটা জায়গায় দেখি যেখানে রাজনীতিতে কোনো টাকা পয়সা নাই, যেখানে রাজনৈতিক নেতারা ওই ফিনল্যান্ডের মতন সাইকেল করে অফিসে যাচ্ছে। আমি পড়াশোনায় দেখি যে আমাদের ছেলে মেয়েরা সিঙ্গাপুর বলেন, এশিয়ান যে বড় বড় দেশগুলি আছে, ইউরোপিয়ান দেশগুলি আছে, সেই ধরনের আম, শিক্ষা পাচ্ছে না। আমাদের দেশের যে ইয়াং জেনারেশন, তারা চাকরি পাচ্ছে, তারা যে এন্টারপ্রেনিয়রশিপ তাদের গ্রো করতেছে, সেটা দেখি। আর আরও আমি দেখি যেটা, সেটা হচ্ছে নারীদের অধিকার, যে অধিকার নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে না। আপনারা কনস্টিটিউশনে বলবেন যে সবার সমান অধিকার নারী পুরুষের, কিন্তু আপনারা পর্দার আড়ালে তাদেরকে হেয় করা হবে, ছোট করা হবে, সেটাও আবার ধর্মের নামে। সেই জিনিসগুলি যাতে না হয়, আমরা যাতে আমাদের এই এই মহান ধর্মটা যাতে আমরা সত্যিকারভাবে আত্মস্থ করতে পারি, নারীদের যাতে আমরা সেই অধিকারগুলি দিতে পারি যেগুলি তারা যোগ্য, যেগুলি তাদের পাওয়া এখন উচিত। আমি চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে আমি একটা কথা বলে শেষ করতে চাই। ভুটানে আছে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস, আমাদের হওয়া উচিত মিনিস্ট্রি অফ পেট্রিয়টিজম অ্যান্ড অনেস্টি, যেখানে মানুষ দেশপ্রেম ব্যক্ত করবে, দেশের সৎ মানুষরা যাবে দেশ করার জন্য। আমি অবশ্যই এটা একটা রেকমেন্ডেশন দিয়ে রাখলাম যে আমাদের পেট্রিয়টিজম অ্যান্ড অনেস্টির একটা মিনিস্ট্রি থাকা উচিত।